প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ
শালমের চক্রান্তে। শাহ আলমের উদ্দেশ্য শালমের চক্রান্তে ইমামপুর মসনদ অধিকার করার জন্য তার পিতৃতুল্য চাচাকে নিজ হাতে হত্যা করে। কি বললে জং বাহাদুর? মসনদের লোভে শাহ আলম আমার স্বামীকে হত্যা করেছে। হত্যা করেছে। কি শুনালে আবার যে শালমকে আমি সেই শৈশব থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই শালম আজ স্বার্থর মোহে পড়ে মসনদের লোভে আমার স্বামীকে করেছে হত্যা। বিধায় কান্না কাঠি না করে ওই সন্তানটি আমার হাতে তুলে দেন। ওই সন্তানটিকে আমি হত্যা করব। আমি কিছুতে আমার নিজের সন্তানকে তোমার হাতে তুলে দেব না। তুলে দিব না। এই এই বেগম সাহেবা, শাহ আলমের আদেশে তাকে হত্যা করতে হবে। তাই তো বিনা দ্বিধা না করে ওই সন্তানটিকে আমার হাতে তুলে দেন। আমি নবাবের তা হুকুমে তামিল করি। কি বললে জং বাহাদুর? আমার এই অবশ শিশুকে তুমি হত্যা করবে? হ্যাঁ বেগম সাহেবা, এই সন্তানে যদি আমি হত্যা না করি তাহলে যে আমার চাকরি থাকবে না। বিনা দ্বিধায় আপনার সন্তান আমার হাতে তুলে দেন, কারণ মায়ের সন্তান আমি মায়ের কোলে হত্যা করতে পারবো না। তাই তো বলছি ওই সন্তান আমার হাতে তুলে দেন, আমি তাকে হত্যা তুই আমার সন্তানকে কিছুতেই হত্যা করতে পারবি না। ওই সন্তানকে হত্যা করার পূর্বে আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দেবো। তুমি এখানে? আমি এসেছি আমার পত্নী আর তার সন্তানকে রক্ষা করার জন্য। তাহলে যে তোমার নিজের জীবন দিয়ে খেসারত দিতে হবে। সে ভয় আমার নেই জানুয়ারি। আজ এই শান্তিময় রাজ্যে অশান্তির আগুন দোরা থাও দাও করে জ্বালিয়ে তুলেছে, তাই আমি তোকে আর বাঁচতে দেব না। তুই শাহজাদাকে হত্যা করার অপরাধে আমি তোকে হত্যা করে তোর সিন্ধা নগরে বন্দরে দেখে বলবো বেঈমানের শাস্তি শুধু মৃত্যুদণ্ড। আমি সেই শক্তির পরীক্ষা নিতে যাই, দেখা যাবে কে কাকে হত্যা করে। আমি প্রস্তুত। তাই দেব শয়তান, তাই দেব। তার আগে বল কি অপরাধ করেছে এই দুধের ছেলে? জানি শাহ আলম ওকে হত্যা করে ওর পথের কাটা সব কিছু পরিষ্কার করে নিতে চাই। আর তুই মনে করেছিস শাহ আলম এই মসনদে বসলেই তোকে সোনার আসনে বসিয়ে সদ্যের পুষ্পানে ছেলে দেবে? না না, তার কোনোদিন হবে না। চিনির বলদের মতো শুধু বার বয়ে যাবি, কিন্তু তা বুক করতে পারবি না। আমি এই রাজরোহিতা কিছুতেই সহ্য করবো না। প্রয়োজন হলে আমি তোমাকে দুনিয়ার বুক থেকে হতে পারে। আমার নবাব হলো সে চলি বেগম সাহেব। আমার অবশ শিশুকে তুমি নিয়ে যাচ্ছ বেগম সাহেব, কিন্তু ওকে না নিলে, ওকে যদি আমি না নিয়ে যাই তাহলে জানোয়ারের দল ওকে হত্যা করবে। দিন
তিনি বেগম আমার সন্তানকে দিয়ে আমি কেমন করে থাকবো? বেগম সাহেবা, সন্তানকে বাঁচাতেই হবে। তুমি ওখানে কোথায় যাচ্ছ? পরীক্ষা করতে। তাহলে যে তোমার নিজের জীবন দিয়ে খেসারত দিতে হবে। বেশ, সেই শক্তির পরীক্ষায় আমি নিতে চাই। বেগম আছে। সাহেবা, আপনার সন্তানটি ধরুন। বেগম সাহেবা, আমি এই জানোয়ারটাকে জীবনের শিক্ষা দিয়ে দেই। সুযোগ পেলেও আজ তোকে হত্যা করবো না শয়তান। হত্যা করবো সেই দিন যেদিন তোরা অত্যাচারের শেষ সীমায় এসে দাঁড়িয়ে যাবি। কিলমত খা, বেগম সাহেবা, সত্যি তুমি মানুষ? মানুষ না হলে যে আপনার নিমকের দাম শোধ করা যাবে না বেগম সাহেবা। তবে তবে আপনি আমাকে দোয়া করবেন বেগম সাহেবা, আমি যেন এই সব জালিমদেরকে ধ্বংস করে আমার এই নবাবকে এই ইমামপুরে মসনদে প্রতিষ্ঠিত করতে পারি বেগম সাহেবা। দিনী বেগম সাহেবা, বিলম্ব করবেন না বেগম সাহেবা। বিলম্ব হলে আমি আপনার সন্তানকে বাঁচাতে পারবো না বেগম সাহেবা। আপনার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। দিনী বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, ওরে কিলমত খা, চলি বেগম সাহেবা। যদি বেঁচে থাকি তাহলে আবার আপনার এই সন্তানকে নিয়ে আমি এই ইমামপুরে রাজ্যে আসবো বেগম সাহেবা। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বেগম সাহেবা, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। চলি না বেগম সাহেবা, বিলম্ব হলে আপনার সন্তানকে আমি রক্ষা করতে পারবো না বেগম সাহেবা, আমি রক্ষা করতে পারবো না। পালিয়ে যাচ্ছে, তাকে বন্দি কর। কে কোথায় আছে? কি হলো জং বাহাদুর? পালিয়ে গিয়েছেন। কে কে পালিয়ে গিয়েছে? জামালকে নিয়ে পালিয়েছে। তুমি তাকে বাধা দিতে পারলে না। দিয়েছিলাম কিন্তু কিন্তু তুমি তার কাছে যুদ্ধে পরাজিত হলে এই শক্তি নিয়েই তুমি ইমামপুরের সিপাহী চালাও। তুমি মানুষ নও, তুমি একটা শয়তান। আমি পশুর চেয়েও নরদম। তা না হলে যে এই ইমামপুরের মসনদটা আমার হাতের মুঠোয় আসতো না। ওরে, সেই শৈশব থেকে তোকে আমি এই কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছি। আজ আজ তুই লোভের বশে পড়ে তুই তোর নিজের অন্নদাতা প্রভুকে তুই করেছিস হত্যা। এতই কি তোর মসনদের লোভ ছিল? তাহলে আমি আমি কোনোদিন ভাবতেও পারিনি তোর এই কুকীর্তির কথা। তাহলে তাহলে আমি যদি আগে জানতাম, তাহলে আগে তোকে হত্যা করতাম
শয়তান। খামোশ নারী, সেই জন্যই তো আমি আমার বাঁচার পথ পরিষ্কার করে নিয়েছি। জঙ্গে বাহাদুর শৃঙ্খলিত করে এই নারীকে। হ্যাঁ, তুই আমাকে বন্দি করবি? তা না হলে যে আমার শত্রুরা আমার বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠবে, ওই সমস্ত রাশি কর্মচারীদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলবে। তাই আজ থেকে তোমার উপযুক্ত স্থান হবে ওই অন্ধকার কারাগৃহে। না, একটা বেঈমান বিশ্বাসঘাতর হাতে আমি কখনো কোনোদিন বন্ধুত্ব স্বীকার করব না। এই চাবুক দ্বারাই আমি তোকে স্বীকার করিয়ে নেব নারী। আমাকে আমাকে তোকে আমাকে চাবুক মারবি তুই? ওরে শয়তান, আমাকে চাবুক মারার পূর্বে তোর হাত দুটো খসে পড়বে। আমিও দেখে নিতে চাই তোকে চাবুক মারার পূর্বে আমার হাত কি করে নিচল হয়ে যায়। ইয়া, 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 এই, তুই বলেছিস তোকে চাবুক মারলে মনরে ওরে শক্তির বড়াই হরিস তারে, শক্তির বড়াই হরিস তারে, নিচে দুনিয়া শক্তির বড়াই
বেদব, তা দূর হয়ে যা, তুই আমার চোখের সম্মুখ থেকে, তোকে কতবার নিষেধ করেছি, তুই আমার চোখের সম্মুখ আসি না, বেরিয়ে যা, নইলে চাপিয়ে আমি তোর পিঠের ছাল তুলে ফেলবো। তাই যাচ্ছে শয়তান, তাই যাচ্ছে, কিন্তু একটি কথা তুই স্মরণ রাখিস, আমাদের আরজি খোদা তাআলার দরবারে পৌঁছে গেছে। খোদা তাআলার বিচার থেকে তোরা কিছুতেই রেহাই পাবি না, তোরা কিছুতেই রেহাই পাবি না, কিছুতেই রেহাই পাবি না। জঙ্গে বাহাদুর, বন্দি করো এই নারীকে। আমি তাই করছি শাহজাদা। আমি চলে যাচ্ছি, তবে যাবার বেলায় তোকে বলে যাই শয়তান, মসনদের তুই আজ যে পাপ কাজ করেছিস, এমন একদিন আসবে তুই এই মসনদে থাকতে পারবি না, তুই এই সিংহাসনে বসতে পারবি না, তুই এই রাজ্য পরিচালনা করতে পারবি না। তুই যে হাতে তোর অন্নদাতা প্রভুকে বন্দী করেছিস, তোর সেই হাত একদিন খসে চলে পচে যাবে শয়তান, পচে যাবে। কথাটা তুই মনে রাখ। যাবে সাহেবা। এই শাস্তির বয়ে আমাকে আমার এই সুখের পথ থেকে পিছিয়ে গেলে চলবে না। নিজের ভাগ্যটাকে সুপ্রসন্ন করতে হলে আমাকে আমার কাজে এগিয়ে যেতে হবে। আজ মহারাজ কীর্তিচাঁদের বিজয়োৎসব, আজ কিছু আনন্দ ভোগের আয়োজন হবে। কে কোথায় আছো, ভাইজিদেরকে পাঠিয়ে দাও। ভাইজিগণ, আজ আমার পিতার আনন্দ উৎসব, তোমরা আনন্দ উল্লাস করো। হ্যালো, হ্যালো, রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাজা বন্দী করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা,
তোমরা যাও, এই নাও তোমাদের বকশিস। এবার যাও। আজ মহারাজ কীর্তিজাদার বিজয় উৎসব। আজ কোন প্রার্থীর প্রার্থনা অপূর্ণ থাকবে না। আমি আছি একজন প্রার্থী, আমার প্রার্থনা পূর্ণ করো রাজা। তুমি কি তাহলে রাজা কীর্তিচাঁদের পুত্র সোনাচাঁদ? আর তুমি কে? আমি এক পথের মানুষ, আমার এই ফরিয়াদ নিয়ে উল্কারে বেগে ছুটে এসেছি মিথিলা রাজপ্রাসাদে। দেখি দেখি মিথিলায় মানুষ আছে কি না। যদি না থাকে, হে আপনি? আমি হচ্ছি মিথিলার রাজ্যের অধিপতি মহারাজ কীর্তিচাঁদ। আমি শুনেছি আপনার বহু সুনাম, আমি শুনেছি আপনি সৃষ্টির বন্ধু, দুষ্টের জম। তাই তো বহুপথ অতিক্রম করে অনাহারে অনিদ্রায় আপনার কাছে ছুটে এসেছি মহারাজ। আমার প্রার্থনা পূর্ণ করুন মহারাজ। এ তোমার প্রার্থনা তুমি খুলে বলো। রাজ্য লোভে এক দস্যু আমাদের রাজাকে হত্যা করে অবশেষে এই দুধের সন্তানকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তাই আমি তাকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে এসেছি। বলুন বলুন মহারাজ, এর কি শাস্তি হতে পারে? আরে দণ্ড! তাই যদি হয় মহারাজ, তাই যদি হয়, তাহলে সেই দস্যু রক্তে আমার এই পিপাসা মিটাতে চাই মহারাজ। শোনো, ক্ষমা কর আগুনে থাক, আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারবো না। পিতা, আপনি তাহলে ফরিয়াদিকে বিমুখ করবেন? না নাম পানে থাকতে নয়, কিন্তু সে তো আমার কাছে আশ্রয় চাই নাম, সে খায় আমার কাছে প্রতিশোধ। শোনো আগুনে থাক, তুমি যদি আমার কাছে আশ্রয়ের প্রয়োজন মনে করো তাহলে নিরাপদে আশ্রয় নিতে পারো, কিন্তু কোন রাজার বিরোধী রাজার শক্তি তার সাথে আমি হস্তক্ষেপ করতে পারি না। তাহলে বুঝবো সত্যি রাজা কীর্তিচাঁদের সাধারণ মানুষের নেই বিরোধ দুর্বল, প্রাণের ভয়ে কারো বিপদে ছুটে আসতে সাহস পায় না। আগুনে থাক! জান জান মহারাজ, এতদিন আপনার যে গুণগান আমি শুনেছি সব কিছু মিথ্যে। আরো বুঝে নিলাম আমাদের এই দুর্দিনে রাজা হত্যার এই প্রতিশোধে একখানা অশ্রু ঘটতে হতো না। পিতা, এরপরে আপনি চুপ করে বসে থাকবেন? চলি চলি মহারাজ, তবে যাবার বেলায় আমি এই শিশু সন্তানের পরিচয়টুকু আপনার কাছে দিয়ে যাচ্ছি মহারাজ। কারণ বিনা অধিকারে আমি আপনার কাছে সাহায্য চাইতে আসিনি। যে নবাবের ধয়ায় আজ আপনি এই মিথিলায় স্বাধীন রাজা হিসাবে প্রতিষ্ঠিত, সেই নবাব ফিরোজ শাহর একমাত্র সন্তান। কি বললে আগুনে থাক? তুমি তাহলে ইমামে পড়ে তাকাচ্ছ হ্যাঁ মহারাজ। আমার আমার মহান নবাবে তার শয়তানের হাতে নিহত। হ্যাঁ মহারাজ। এই এই শিশুই হচ্ছে তার একমাত্র সন্তান। হ্যাঁ মহারাজ, এই শিশু তারই সন্তান। ওরে ওরে শোনা চাঁদ, একই শুনছি আমি। মহারাজ, আপনি কি তাহলে এই শিশুর উপকারে আসবেন না? হাজার বার আসব আগুনে তাক, হাজার বার আসব। তার জন্য যদি আমার জীবনে দিতে হয়, হাসতে হাসতে আমার জীবনে দিতে রাজি আছি। তবু নবাবে পুত্রের এতটুকু দুঃখ আমি সইতে দেব না। কিন্তু আমাদের এই বেগম শাহবাজে মহারাজ ওই শয়তানেরই কবলে বন্দী। আমি তাকে উদ্ধার করে আনতে যাবো। তবে শোনা চাঁদ, হ্যাঁ পিতা, শুধু সাধক শুধু উদ্ধার করা নয়, প্রয়োজন পরে আমি ইমামপুর মসনদে বেগম সাহাবাকে প্রতিষ্ঠিত করব। তুমি যাবে? তুমি এখনো অপরিণত যুবক। তবু আমি রাজা কীর্তিচাঁদের পুত্র সোনাচাঁদ। পারবে পারবে বাবা। পারবো না পারি মরবো, তবু একটা শয়তানকে আমি ওই ইমামপুর মসনদে প্রতিষ্ঠিত হতে দেব না।
কিন্তু সে যে বিষমের শত্রু, সমস্ত রাজ কর্মচারীরা সবাই আজ তার কথা মেনে চলে যাচ্ছে। শুধু তুমি কেন পারবে? তুমি পারবে না বাবা। ওদেরকে লড়াই করার মতো সৈন্য অস্ত্র এসব তুমি কোথায় পাবে বাবা? আপনি আশীর্বাদ করুন পিতা। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছুটে যাব ওই ইমামপুর রাজপ্রাসাদে। তারপর যে শয়তান আমার প্রভুকে হত্যা করেছে সেই সব শয়তানদেরকে হত্যা করে সারা ইমামপুর বাসীদেরকে জানিয়ে দেবো মতলরা শক্তি ঘুরতে হলো তাদেরকে শাস্তি দেওয়ার মতো মানুষ আছে। শোনা চাঁদি, এই মুহূর্তেই আমার আদেশ নিয়েই তুমি মিথিলাই থেকে ইমামপুরে যাত্রা করবে। তারপর বেগম সাহেবাকে উদ্ধারের জন্য যে তোমার কাছে বিরুদ্ধাচরণ করবে সব কটাকে নিয়ে যাবে আমার এই রাজ দরবারে। আমি ওদেরকে এমন শাস্তি দেব যাতে কোনোদিনই কল্পনা করতে না পারে। ওদেরকে আমি এমন শাস্তি দেব যে শয়তান আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে। পিতা, আমি তাই করব। শোনো আগুনে থাক মহারাজ, আরে তুমি নবাবে পত্রকে নিয়ে আমার রাজে প্রাসাদে নিরাপদ আশ্রয় নাও। আমি কথা দিলাম আগুনে থাক, আজ হোক আর দুদিনই পরেই হোক, আমি নবাবী পুত্র কাউসারকে ওই ইমামপুরের মসনদে প্রতিষ্ঠিত করব। সেই আশা নিয়েই তো আপনার কাছে ছুটে এসেছি মহারাজ। আমি জানি আপনি মহারি, আপনি উধারি, তাই তো আমি আশীর্বাদ করছি মহারাজ। খোদা তাআলা আপনার মঙ্গল করবে মহারাজ, আপনার মঙ্গল করবে। এই করো। শোনো বাবা, শোনা চাঁদ, যাও বেগম সাহেবকে উদ্ধারের ব্যবস্থা করো। আমি তাই করছি পিতা। তাহলে যে নিজের জীবনটাই দিতে হবে। মাথা নিবে কেশরী ইমামপুরের সিংহ শাহ আলম, শাওলাম সিংহ নবী ইয়াকুব, সে একটা সিগালের চৌদম। রাজা তুমি আমি ইমামপুরের দূত, ইমামপুরের দূত। নাম আমার জবান আলী। জবান আলী, তুমি তাহলে ইমামপুর থেকে এসেছো? হ্যাঁ, আমি ইমামপুর থেকে এসেছি। কিসের জন্য আগমন আমি জানতে পারি? আমি নবাব শাহ আলমের একখানা পত্র নিয়ে এসেছি। দেখি পত্রে কি লিখেছে। কিছুদিনের মধ্যে আমি ইমামপুর মসনদে বসতে যাচ্ছি, তাই আমার আদেশ ইমামপুর থেকে যদি কেউ তোমার আশ্রয় কামনা করে তাহলে তাকে বন্দি করে ইমামপুরের রাজের দরবারে পাঠিয়ে দেবেন। ভাবি নবাবের হুকুম তামিল করুন, নতুবা আপনার অমঙ্গল সুনিশ্চিত। এতে শাহ আলম। যাও যাও দাদি, তোমাদের নবাবের শাহ আলমকে বলাও ইমামপুরের সবাই তাকে রাজা বলে নবাবে বলে স্বীকার করে নেও। এই রাজা কীর্তি চাঁদ কোনদিন বাবা বলে স্বীকার। তাহলে যে নির্ঘাত আপনাকে মরতে হবে। আরেকটি কথা উচ্চারণ করলে তোর গাতে আর মাথা থাকবে না। নির্বোধ স্তব্ধ হও রাজপুত্র, হুঁশিয়ার হয়ে কথা বলবি। বেয়াদবের বাচ্চা। মহারাজ আপনি একেবারে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক। আমার সেই আগুনে থাক, সংযুক্ত হয়ে কথা বলাও। পিতা, এই বাচালতকে গাদার পৃষ্ঠে চড়িয়ে মাথা মেরে ঘুরলে এই রামপুরে পাঠিয়ে দেওয়া উচিত। যাও দূত, শাহ আলমকে গিয়ে বলাও সে যদি এখনো শয়তানের পথ থেকে সরে না ধারায় তাহলে তাহলে আমি রক্তে ভাসিয়ে দেব, রক্তে ভাসিয়ে দেব ওইভাবে পরে রাশি প্রাসাদ। মহারাজ আপনি কেউটে সর্বদা খেলা করছেন। সাধ্য থাকতে দংশনে করতে বেশ, তাই হবে, তাই হবে। যাও শোনা পুত্র, শোনা চাঁদ, বলুন পিতা। মনে হয় শয়তানের শাহ আলম আমার বিরুদ্ধে অশিরেই যুদ্ধ ঘোষণা করবে। যাও তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও গিয়ে। আমি তাই করছি পিতা। আপনি বিচলিত হবেন না।
শাহ আলমকে কিভাবে সারিস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে, ওগো প্রভু, হ্যালো তুমি আমাকে আশা দাও, ভরসা দাও, আমি যেন আসন্ন যুদ্ধে আমার কণ্ঠে ওই বিজয় মালা ধারণ করতে পারি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই সন্ন্যাসী বাবা, হ্যাঁ, আপনি একেবারে রাজের দরবারে। এলম কিছু গুপ্ত সংবাদ দিতে। বলনি কি সংবাদ? আমি শুনেছি আপনি নাকি মামপুরের সিংহাসন চান। না বাবা, সিংহাসনের লোভ আমার নেই। আমার সংকল্প আমার জীবনের বিনিময় হলেও ওই নবাবী পুত্র কাউসারকে আমি ওই রাজের দরবারে প্রতিষ্ঠিত করাবো। যদি এই সংকল্পে আপনার মৃত্যু হয়, তবু একটা দেশের বুকে শান্তি ফিরে আসবে। শাহ আলমকে তার বিরুদ্ধে উচ্চারণ করার অপরাধে আপনার রাজ্য আক্রমণ করতে আসছে। যদি তার বশ্যতা স্বীকার করে নেন, সে হলে আপনার সাথে মিশ্রিত ধাবন করিবে, নইলে আপনার সাথে এই জমিকে শ্মশানে পরিণত করবে। এই কথা কি বশ্যতা স্বীকার করে নেওয়া ভালো নাকি? একটা বেঈমানের জল্লাতের বর্ষতা স্বীকার করবো আমি? এ আপনি বাপকে বলা সন্ন্যাসী বাবা? আমি আসন্ন যুদ্ধেই ওই বিজয় মালা কণ্ঠে ধারণ করেই জনগণের মাঝে প্রমাণ করে দেব সত্যের জয় চিরদিনই হয়, চিরদিনই হয়। আর শোনুন সন্ন্যাসী বাবা, আপনি শাহ আলমকে গিয়ে বলবেন সে যদি আমার সাথেই বাড়াবাড়ি করে, আর বলবেন ওই রাজা কীর্তিসাদের সাথে শত্রুতা করা আর মৃত্যুর সাথে আলিঙ্গন করা একই কাজ। মরবে রাজা কীর্তিচাঁদ, মরবে। এই সংকল্পের জবাব এই বলিবদ্ধই দিবে। মন্ত্রীবর, সত্যি কি তাহলেই আপনার আমাকে নবাব বলে স্বীকার করে নিয়েছেন? নিশ্চয়। আপনি হলেন ভীষ্মর বংশধর, সুতরাং আপনি এই সিংহাসনের যোগ্য অধিকারী। আমি হলাম বৃদ্ধ সচিব। অন্তরে একান্ত কামনা নিয়ে আজ এই শুভ লগ্নে আপনার মাথায় মুকুট পরে দিচ্ছি। বসুন মস্তদে ধারণ করুন রাজ মুকুট। জয় বাবি নবাব শাহ আলমের জয়, জয় বাবি নবাব শাহ আলমের জয়। কাবিনী খা বন্দিনী বেগম শাহকে রাজের দরবারে নিয়ে এসো। কি হলো কাবিনী খা? কাঁপছ কেন? কি হয়েছে তোর? কি হয়েছে মানে? বন্দিনীকে নিয়ে এলে না কেন? এলো ঘর ভয়ে। এই কোথায় বল? আসছে হুজুর, এই দিকে আসছে হুজুর। ওরে বাপ রে বাপ,
কি করেছে তোকে? করেছে মানে এই যখন আমি এই কারাগারকে প্রবেশ করতে গিয়েছিলাম তখনই শালা আমার পিছন থেকে এসে এমন এক চোর মারল এই বাগানা নিয়ে আমি নিকা করবো কেমন করে? হুজুর বলুন, হুজুর বলুন, এমন করে বাগানা দিয়ে আমি এমনই কে শক্তিবান যে আমার আদেশ অমান্য করে? কোথায় সে? কোন দিকে গেল? আসছে ওই তো এই দিকে আসছে হুজুর, এই দিকে আসছে। আপনার নাকি দাঁত ভেঙে ফেলবে। দূর হয়ে যায় খান থেকে। আগে আগে হুজুর আমার দাঁতের কি হবে হুজুর? আমার লিখা হবে না হুজুর, আমার দাঁত দিয়ে কি হবে হুজুর? চুপ কর বেগম। হুজুর ওরে বাপ রে বাপ, এই গাছপালা ভেঙে এই দিকে আসছে হুজুর। মন্ত্রী মশাই আপনারও দাঁত সামলান। হুজুর যাচ্ছি। আপনারা সবাই দাঁত সামলান। ওই এলো ওরে কেশব ঠিক ফটিকদার বন্ধ করে দে। না উকি আসছে না হুজুর না, দাঁত ভাঙবো আনন্দ না। নবাব সাহেব, মারো বাবা মারো, এই শালা মন্ত্রী বেটাকেই মারো, মারো মারো মারো, ওই শালা মন্ত্রী বেটাকেই মারো। কে তুমি? আমি রঞ্জন। তুমি এখানে কেন পুত্র? কে তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে? কেউ ডেকে পাঠানি নবাব সাহেব, তবে এসেছি আমি এই রাজ্যের একজন প্রজা। তুমি কি চাও এখানে? আপনাকে জিজ্ঞাসা করতেই কোন অধিকারে আমাদের ভবিষ্যৎ নবাব কোথায়, কোন অধিকারে তাকে তাড়িয়ে দিয়েছেন? কে সেই নবাব? ফিরুজের একমাত্র পুত্র কাউছার। জবান আলী তাকে নিয়ে পালিয়ে গিয়েছে। কার বয়ে জানি না। জানলে আস্থা বলবেন না, কিন্তু আমি জানতে চাই কোন অধিকারে তাকে তাড়িয়ে দেই। আপনি রাসা মাতারা আজ মুকুট ভরে বসে আছেন, আপনি তো আমার মতন একজন সাধারণ প্রজা। তুমি তার কৈফিয়ত চাও কোন অধিকারে? প্রজার অধিকারে ইমামপুরের লক্ষ লক্ষ প্রজার প্রতিনিধি হয়ে আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি। বলুন আমাদের ভবিষ্যৎ নবাব কোথায়? সেই কৈফিয়ত আমি তোমার কাছে দেব না। তাহলে আমি আপনাকে বলছি, আমাদের রক্তে এই মস্তদের বীজ গড়ে উঠেছে। আমার একটাই মস্তদ, একটা জল্লাদকে বসতে দেব না। আমার শপথ, এই নমস্তে আমি ইমামপুরের কাউসারকে খুঁজে নিয়ে বসাবো। যদি এবার শপথ না হয় তাহলে এই হাসতে হাসতে চাদরে পান দিব, তবু আমি রক্ষাতকে আমি বসতে দেব না। পিতা বিচার। শাহজাদা আপনি মনে করেছেন দেশে কোনো মানুষ নয় আর তারা নীরবে সহ্য করবে? তা আর হবে না। তারা সবাই মরবে। আর বলবে আপনার বিশ্বাসঘাতকের দল। মন্ত্রীবর, আপনার পুত্রকে শাসন করুন, নইলে। রঞ্জন এত উন্মাদ হয়ে গেছো কেন? পিতা, নিষ্ঠাবান ব্রাহ্মণ আপনি আজীবন নারায়ণের পায়ে ফুল জল দিয়েই জীবনের প্রতুষ্য ধর্মটাকে বিসর্জন দিয়ে একটা বেঈমানির গোলামির ফাঁস গড়ায় পড়েছেন, আর উলমাতে বলেছেন আমাকে রাত তুই কি এতই লুবনীয়? তুমি কক্ষে চলো রঞ্জন, তুমি এই সব কথা বুঝবে না।
তোমাকে আমি বুঝিয়ে বলবো। শুধু মন্ত্রীর পুত্র বলেই আসি তোমাকে ক্ষমা করে যাচ্ছি, নইলে তোমার এই উদ্যতের শাস্তিকে কেউ রোধ করতে পারতো না। যাবার বেলায় আমার কথাও শুনে রাখুন বাবি নবাব, আপনি এই ইমামপুরের বস্তদে বসে, আপনাকে আমি ইমামপুরে বস্তদে বসতে দেব না। আমার শপথ, আমি এই ইমামপুরের শাহাদা কৌসারকে খুঁজে বসাবো, তাও যদি না পারি তাহলে আপনার মতন চালুয়ারকে হত্যা করে শিকাল কুকুর দেব। তার পূর্বে তোর তাজা রক্তে সিদ্ধ হয়ে যাবে রাজসভা। রঞ্জন, ভয় নেই বিদায়, ইনের এত বড় স্পর্ধা হানি যাই ব্রাহ্মণের গায়ে হস্তক্ষেপ করে। শুন শয়তান, তুই যতই ষড়যন্ত্র করে থাকিস না কেন, এই মস্তদে তোকে আমি বসতে দেব না। আমার শপথ, এই মস্তদে আমি শাহাদা কৌসারীকে খুঁজে এনে বসাবো। যদি এই মত আমার শপথ না হয় তাহলে আসতে আসতেই তুষার হলে আমি পান দিব, তবু একটা নরঘাতক আমি বাপুর মস্তদে বসতে দেব না। মন্ত্রীবর, মহারাজ, রঞ্জন অনেক বেড়ে গেছে, তাকে যদি বসে মানাতে না পারেন তাহলে এর প্রতিফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। তাই যাচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে তাকে আমি পুত্র বলেও ক্ষমা করব না। রাজা কীর্তিচাঁদ, আমার বশ্যতা তোমাকে স্বীকার করতেই হবে। শাহজাদা হয়তো জানেন না যে মাতা রাজমুকুট বললেই রাজা হওয়া যায় না। তুমি কে? রাজা কীর্তিচাঁদের পুত্র সোনাচাঁদ। কার আদেশে তুমি রাজমহলে প্রবেশ করেছ? বিবেকের আদেশে আর রাজা কীর্তিচাঁদের আদেশে। এই রাজা কীর্তিচাঁদের সাহস তো কম নয়, আমার দুটিকে অপমান করি আবার তোমাকে আমার রাজ দরবারে পাঠিয়েছে। আমি তোমাকে হত্যা করব যুবক। কারো সাধ্য নয় আমাকে বন্দী করে, কারণ এতটুকু শক্তি না থাকলে স্বেচ্ছায় সিংহের গহ্বরে প্রবেশ করেছি। কি বলতে চাও তুমি? বলতে চাই না। বাদশাহ বাহাদুরকে হত্যা, বেগম সাহাবাকে বন্দী, শাহজাদা কৌসারকে রাজ্য থেকে বিতাড়িত, এসব অবিচার আমরা কিছুতে মানব না। আমি বলতে চাই, বেগম সাহাবাকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করবেন কিনা? না, আরো কোনো প্রার্থনা আছে তোমার? প্রার্থনা নয়, এটা হচ্ছে আদেশ। বেগম সাহাবাকে মুক্তি দিয়ে চোখের জলে তার পা ধুয়ে দিয়ে তিনি যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি নিরাপদ, নইলে রক্তে ভাসিয়ে দেবো আমরা ইমামপুর রাজপ্রাসাদ। বেশ, আমিও রাজা কীর্তিচাঁদের সেই শক্তির পরীক্ষাটা নিতে চাই। তাহলে কি বেগম সাহাবা মুক্তি পাবে না? না, পাবে সেই দিন যেই দিন আমি তোদের এই উদ্যতের জবাবে দিতে পারব। বেশ, চলিস শাহজাদা, সবার ক্ষেত্রে আবার দেখা হবে। আবার পূর্বে তোর মাথাটা রেখে যেতে হবে। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ইচ্ছে করলে আমি তোর মাথাটা উড়িয়ে দিতে পারি, কিন্তু তা এখন করব না। তবে শুনে রাখে শয়তান, 7 দিনের মধ্যে যদি বেগম সাহাবাকে মুক্তি দিয়ে ইমামপুর মস্তদে প্রতিষ্ঠিত করিস, তার বশ্যতা স্বীকার করিস, তাহলে আজ তোকে ক্ষমা করে গেলেও সেই দিন আর তোকে ক্ষমা করবো না। সেদিন তোকে চুলের মুঠি ধরে এই ইমামপুর মস্তদ থেকে নামিয়ে তোকে বেগম সাহাবাকে অবস্থিত করে সারা ইমামপুরে আমি বিজয় নিশান উড়িয়ে দেবো, বিজয় নিশান উড়িয়ে দেবো। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, কিভাবে যে তোদের বশ বানাতে হয় তাই নবাবে শাহ আলমের ভালো করে জানা আছে। দুদুজ বাদেই বুঝতে পারবে আমার বশ্যতা স্বীকার না করার শাস্তিটা কত ভয়ঙ্কর। আমি বিরুষার বেটারটা কি চাই এখানে? চাই তোর বুকের রক্ত। আমি জানতে চাই, আমি রক্ত চাই। তুমি আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই।
মৃত্যুকে যখন এত ভয়, তখন আমি আর মারব না, রক্ত আমি নিবই নিবই। বউ, ইস, আমাকে একেবারে হাঁপিয়ে তুলেছে। যাক, এসব মনের কল্পনা, একে ভয় করলে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছানো কিছুতেই বাবা, বল মা। আমি যে আর হাঁটতে পারছি না বাবা। কেন রে মা? হাঁটতে হাঁটতে আমার যে পায়ে ফোসা পড়ে গিয়েছে বাবা। কি করব বল? আমাদের নবাবকে হত্যা করে ওই শয়তানের শাহ আলম যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেই অবস্থায় তোর মতো সুমন্তি মেয়ে করে নিয়ে সেই শয়তানের রাজত্বে বাস করা মুঠেই নিরাপদ নয় রে মা, মুঠেই নিরাপদ নয়। তাই তো সাদের জন্মভূমি ছেড়ে এই মেথিলাই চলে আসতে বাধ্য হয়েছে রে মা। দেখি মেথিলা রাজা আমাদের কি আশ্রয় দেয় কিনা রে মা। তুমি বুঝতে পারছো না বাবা, বাড়ির জন্য আমার যে মনটা ব্যাকুল হয়ে উঠেছে। কিছুতেই আমার ওই পূর্ণ কুঠিরের কথা আমি ভুলতে পারছি না বাবা। সুর কেন রে মা, আমার কি মায়া হয় না? আমি নিজ হাতে একটি ঘর বেঁধেছিলাম, বলবা সেই ঘর কি ছেড়ে আসার জন্য রে মা? শয়তানের ভয়ে আর সব কিছু ত্যাগ করে চলে আসতে বাধ্য হয়েছি রে মা। আমি জানি বাবা, আমার জন্য আজ যে তুমি সর্বহারা, শুধুমাত্র আমাকে সুখী করার জন্য তোমার যে সকল চেষ্টা বাবা। জানে না খোদা তাআলা কবে আমাদের এই দুঃখের অবসান ঘটাবে। বলিস রে মা, তুই অঘরে করে আর বলিস রে। তুই যে আমার একমাত্র সন্তান, তোর মুখে যদি আমি হাসি ফোটাতে না পারি, তাহলে সকল চেষ্টাই আমার ব্যর্থ হয়ে যাবে রে মা। বাপ হয়ে মেয়ের দুঃখ কেউ কি সহ্য করতে পারে রে মা? হায় মা, আর একটু পা চালিয়ে আয়। মিথিলার রাজা আমাদের যে আশ্রয় দেবে, তা তুমি ভাবলে কি করে বাবা? আমি শুনেছি রাজা কীর্তিচাঁদ খুবই দয়ালু, আর দুঃখী মানুষের জন্য সে সব কিছু উজাড় করে দেয় রে মা। আমার বিশ্বাস আমাদের দুঃখের কথা তার কাছে জানালে সে নিশ্চয় আমাদের একটা ব্যবস্থা করে দিবে রে মা। কিন্তু আমার যে ক্ষুধায় পেট যে ব্যথা করছে বাবা, আমি যে আর চলতে পারছি না। তাহলে ঠিক আছে মা, তুই না হয় ওই একটি গাছ দেখা যাচ্ছে, ওই গাছটির মূলে তুই একটু বসে বিশ্রাম কর। আর আমি দেখি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা রে মা। আমি দেখি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা রে, পারি কিনা। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। ওগো খোদা মেহেরবান, তুমি শুধু আমাদের দিকে চোখ তুলে তাকাও খোদা। এই জীবন যন্ত্রণা
আর যে সহ্য করতে পারছি না খোদা, তুমি আমাদের সহায় থেকো খোদা, তুমি আমাদের সহায় থেকো। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকলে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকলে বোধহয় শেষ হবে না। আর যে খোদার জ্বালা সইতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। বাহ, তুমি তো চমৎকার গাইতে পারো। আপনি মানে
রাজার লোক, নাম কাউসার। আর তুমি কে? আমি মেহের বানু, বাড়ি কোথায়? ছিল ইমামপুরে। যাবে কোথায়? জানি না। ঘর ছেড়ে চলে এলে কেন? শয়তানের ভয়ে। কে কে সেই শয়তান? নতুন নবাব শাহ আলম। কিন্তু সে নাকি খুবই জনদরদি। যার কথা শুনেছেন সে সে নিশ্চয় একটা তাজা শয়তান। অর্থাৎ সে মানুষ নয়, সে একটা মানুষ নামের জানোয়ার। মানুষ যদি নাই হবে তাহলে নবাব হলো কি করে? নবাব না ছাই বানিয়েছে। প্রজারা তার ধ্বংস কামনায় মেতে উঠেছে। তার কারণ? যে যে নবাবের রাজত্বে বাস করে সাধারণ মানুষের যে অন্যায় অত্যাচার করে, যারা মানুষের উপর নির্যাতন করে, তারা কখনোই ভালো হতে পারে না। তোমার সাথে কে আছে? আমার আমার সঙ্গে আমার বুড়ো বাবা আছে। কোথায় কোথায় তোমার পিতা? খাবার খুঁজতে গিয়েছে। তোমরা কি এভাবে পথে পথে ঘুরে বেড়াবে? না, পিতার মুখে আমি শুনেছি ওই ওই মিথিলার রাজা নাকি খুবই দয়ালু। তার কাছে আমরা একটু আশ্রয় চাইতে এসেছি। তোমাদের উদ্দেশ্য সফল হবে নারী। তবু যদি ওই রাজা আমাদেরকে আশ্রয় না দেয়? আমি মহারাজকে বলি সেই ব্যবস্থা করে দেব। আপনি? হ্যাঁ আমি, কারণ সঙ্গীতকে যে আমি অনেকটাই ভালোবাসি। তাই তো তোমার গানে আমি মুগ্ধ হয়েছি। তোমার কণ্ঠ যে এত মধুর, তোমার গানে যে আমি যে বুঝে নিয়েছি। আর তুমি আমার প্রাসাদে গান গাইবে আর আমি শুনবো, কারণ তোমার গানের মাঝে যে আমি হারিয়ে গিয়েছি। বলো, তুমি আমার প্রস্তাবে রাজি? উদ্দেশ্য তো তাই। ঠিক আছে মেহের, এখন আমি চলি। তোমার পিতা এলে তোমার পিতাকে নিয়ে আমার ওই প্রাসাদে চলে আসবে, কেমন? যাই মেহের। ইস, আমাকে তার প্রয়োজন? সে নাকি বলে আমার গানের মাঝে সে হারিয়ে গিয়েছে। আমি যে এর কিছুই বুঝতে পারছি না। যাক, বাবা এলে না হয় আমি সবকিছু খুলেই বলবো। কে কে ওখানে কথা বলছে? আরে ऐसा खूबसूरत औरत, नाम की है बीबी? মেহের বানু। मेहरी बानो, बहुत अच्छा बहुत अच्छा। তুমি कहाँ যাবে बीबी जान? ওই মিথিলা রাজপ্রাসাদে। বাড়ি কোথায়? ছিল ইমামপুরে। ও, তুমি তাহলে ইমামপুর ছেড়ে চলে এসেছো? সাথে তোমার কে আছে? আমার সাথে আমার বুড়ো বাবা আছে। ইমামপুর যাবে না? না। কেন কেন? ওই শয়তানের ভয়ে। কে সেই শয়তান? নবাব শাহ আলম আর তার সেনাপতি জং বাহাদুর। বুঝেছি পিয়ারি, তুমি তাহলে ইমামপুর ছেড়ে এই মিথিলায় এসেছো, তুমি আশ্রয় নিলে। তার হবে না পিয়ারি, আমার সাথে যখন তোমার মুলাকাত হয়ে গেল, তাহলে তোমাকে আমার সাথেই চলে যেতে হবে। কে আপনি? আমি আমি
আপনি আমি হচ্ছে সেনাপতি জঙ্গি বাহাদুর। আপনি আপনি এখানে কেমন করে এলেন? হ্যাঁ সুন্দরী, আমি মেথিলায় প্রায় ছদ্মবেশে ঘুরে বেড়াই। জানো কেন? কেন? যারা ওই জন্মভূমির সাথে বেইমানি করে এই মিথিলায় চলে আসে, তাদেরকে এই মিথিলাতে ধরে নিয়ে আমি তাদেরকে দেই জ্যান্ত সমাধি। তুমি তুমি এখনই চলো আমার না না, সঙ্গে। আমি যাব না। আপনি এখানে থাকুন, আমাকে যেতে দিন। যাবে না? মুলাকাত যখন হলো তখন তুমি আমার হাত থেকে কিছুতে রেহাই পাবে না। তোমাকে আমার প্রাসাদে নিয়ে গিয়ে আমি তোমাকে যোগ্য পুরস্কার দেব। আমার পুরস্কারের দরকার নেই, দয়া করে আপনি আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। চলে এসো। সতীর সতীত্ব রক্ষা করতে এখনো বেঁচে মানুষ আছে রে শয়তান। সতীর সতীত্ব রক্ষা করতে মেছিলায় এখনো মানুষ আছে। ওর হাত ধরেছিস, তোকে আমি হত্যা করব। তাহলে আমার হাত থেকে তুমি আর রেহাই পাবে না যুবরাজ। সেই বই যুবরাজ সোনাচাঁদ কানা শয়তান, তুই আজ যেভাবে আমার দেশে এসে নারী নির্যাতন করতে উদ্যত হয়েছিস, তাই আমি তোকে হত্যা করে তোর মৃতদেহটা পাঠিয়ে দেবো ইমামপুর রাজপ্রাসাদ। বেশ, আমি সেই শক্তির পরীক্ষা নিতে চাই। আমিও প্রস্তুত। তাহলে এসো দেখি কে কাকে হত্যা করে। আয় তবে শয়তান। শয়তান, এবার ইচ্ছা করলে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু তা এখন করবো না, কারণ শয়তান হলেও তুই আমার মেহমান। তবে তুই মনে রাখিস শয়তান, পুনরায় যদি আমার দেশে এসে নারী নির্যাতন নষ্ট করতে উদ্যত হস, তোকে আর জীবন নিয়ে দেশে ফিরে যেতে দেব না। বেশ, তা আমার স্মরণ থাকবে। আমি যদি তোমার কাছ থেকে এই অপমানের প্রতিশোধ করাই গন্ডায় আদায় করতে না পারি, তাহলে আমার বিধায় আমার নামই সেনাপতি জঙ্গি বাহাদুরি নয়। আমি যে পথের মানুষ, নাম আমার মেহের বানু। তোমার সাথে কেউ নেই? আছে, আমার বুড়ো বাবা আছে। কোথায় সে? খাবার খুঁজতে গিয়েছে। মেহের, বাবা, মেহের, তুমি এসেছো বাবা? হ্যাঁ বাবা। খাবার পেয়েছো? পেয়েছি মা, এগুলো খেয়ে আর একটু পথ চালিয়ে আয় মা। কি মা, মানে আপনি এখানে? চাঁদের পুত্র সোনাচাঁদ। সালাম যুবরাজ, সালাম। ও বুঝি তোমার কন্যা? হ্যাঁ বাবা যুবরাজ, ও হচ্ছে একমাত্র আমার আদরের সন্তান। বাড়ি কোথায়? ছিল ইমামপুর, এখন আমি পথের মানুষ। দেশ ছেড়ে চলে এলে কেন? শয়তানের শাহালমের বয়ে। যাবে কোথায়? যাবো বাবা, যাবো রাজা কীর্তিচাঁদের নিকট, কিন্তু তিনি যে খুব উদার, তাই যদি দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দেয়,
তাহলে আবার সেখানে একটি ঘর বাঁধবো বাবা। ঠিক আছে, চলুন আমার সঙ্গে। তাহলে কি আমাদের প্রতি মহারাজের দয়া হবে? হতেও পারে, চলুন আমার সঙ্গে। চল মা মেহে। ঠিক আছে বাবা, তাই চলো। কে সেই মমতাময়ী নারী? হ্যালো হ্যালো হ্যালো। তবে তবে কি সেই সেই বন্দিনী মা? মা মাগো, জানো মা, আমি চাচার মুখে তোমার সকল কথাই শুনেছি মা, কিন্তু আমি তোমার সন্তান হয়েও তোমাকে যে আমি কারামুক্ত করে আনতে পারিনি মা। সত্যি সত্যি আমি তোমার এক অযোগ্য সন্তান মা। ওগো খোদা, ওগো মেহেরবানি খোদা, তুমি আমার মায়ের মঙ্গল করো খোদা, মঙ্গল করো। হে কাউসার, তুমি ইমামপুর থেকে ফিরে এসেছ? হ্যাঁ মহারাজ। প্রাসাদে প্রবেশ করতে পেরেছিলে? না মহারাজ, তবে ছদ্মবেশে আমি ওই রাজ্যময় ঘুরে জেনে এলাম। কি জেনে এলে? রাজকর্মচারীদের ইতিহাস। তোমার সকল প্রজারা শয়তানের শাহ আলমের মাথাটা কেটেই রাজের দেহটা টুকরো টুকরো করে রাজের পথে ছড়িয়ে দিয়েছে কেমন? না মহারাজ, প্রজারা যে এখন আমার নয়, তারা সবাই ওই শয়তান শাহ আলমের আয়ত্তে। শুধু প্রজারা কেন মহারাজ, ওই রাজকর্মচারীরাও যে ওই শাহ আলমের বশ্যতা স্বীকার করেছে। এতটা রাজ্যের মধ্যে আমার জন্য যে কেউ কাছে না মহারাজ, কেউ বলছে না এই অন্যায় শাসন আমরা মানব না। সকল রাজকর্মচারীরা তার প্রভুর কথা কি ভুলে গিয়েছে মহারাজ? তাহলে কি তুমি বলতে চাও ওই ইমামপুরের রাজী প্রাসাদে মানুষ বলতে কেউ নেই? আছে, সবাই কি পশুতে পরিণত হয়ে গেছে? আছে মহারাজ, আছে। কে সে? শুধু একটি মানুষই আছে মহারাজ, সেই সেই হুজির পুত্র রঞ্জন। তার সাথে আমার সাক্ষাৎ মিলেনি, তবু যে আমি সবার মুখ থেকে শুনেছি সেই একমাত্র ওই ব্রাহ্মণ সন্তান আমাকে সিংহাসনে বসানোর জন্য সে যে জীবন প্রাণ সব সংগ্রাম করেছে। শত অত্যাচার সহ্য করে উঠে আমাকে ওই সিংহাসনে বসাবে মহারাজ। তুমি ভয় করো না কাউসারি, রঞ্জনের প্রতিজ্ঞা কোনদিনই নিষ্ফল হবে না। মহারাজ, বলাও, আমি কি ফিরে পাবো না আমার পিতার মস্তক? কারাগার থেকে কি আমার মাকে আমি মুক্ত করতে পারবো না? বলুন বলুন মহারাজ, বলুন। এত বিচলিত হয় না কাউসারি, আমার জীবনের বিনিময় হলেও তোমাকে আমি তোমার পিতার মাসিনাদে প্রতিষ্ঠিত মহারাজ, এই রাজা কীর্তি থেকে তুমি এখনো চিননি। একেবারে যদি সে যুদ্ধক্ষেত্রে নেমে যায় তাহলে সেই যুদ্ধ কোনদিন থামবে না। মহারাজ, বলো কি বলতে চাও? আমি চাই হত্যা মহারাজ। যারা আমার পিতাকে হত্যা করেছে, আমার মাকে বন্দি করে রেখেছে, আমি চাই সেই শয়তানদেরকে হত্যা করতে মহারাজ। আমি তাদেরকে হত্যা করে আমি নিতে চাই আমার ওই বৃত্তি হত্যার প্রতিশোধ মহারাজ।
ধৈর্য ধরো কাউসারি। তোমাকে আমি শৈশবে থেকেই আমার এই কুলে পৃষ্ঠেই লালনে পালন করে এতটুকু বড় করেছি, তাই তোমার সকল আশা আমি পূর্ণ করব। ওই শয়তানের প্রতিশোধ নিতেই যুদ্ধ আমার অনিবার্য। শয়তানের শাহ আলমকে অপরাধ করেছে, তার শাস্তি হবে একমাত্র প্রাণের দণ্ড। মহারাজ, দুদিনের মধ্যে আমি যুদ্ধে যাত্রা করব, তুমি থাকবে এই রাজধানীতেই। না মহারাজ না, আমি ওদের যাব সেই যুদ্ধে। তুমি যাবে কেন কাউসারি? আমি ক্ষত্রিয় সন্তান, যুদ্ধ রক্ষা কোনোদিন ক্ষত্রিয়রা ভয় করে না। সেই যুদ্ধে যদি আমাকে মারতে হয় তবে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব, তবু তোমাকে আমি বিপদে ঠেলে দিতে পারি না। মহারাজ, পিতা, তুমি ফিরে এসেছো শোনাচাঁদ। শয়তানের শাহ আলম সহজেই তোমাকে ছেড়ে দিল না পিতা, শাহ আলমের আদেশে শিবশালা জং বাহাদুর আমাকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু শক্তির বলে যুদ্ধ পরাজিত করে আমি ফিরে আসতে পেরেছি পিতা। বটে বটে, সামান্য চাষার বাচ্চার এত সাহস, তোমাকে বন্দি করতে যুদ্ধ হয়েছিল। একদিন জাকামি মাথা মুড়ে গুলি ঢেলে ওই গোড়ার পিছে সোহার করে এই মেদিলাই থেকে ইমামপুরে পাঠিয়েছিলাম। সেই শয়তান তোমাকে বন্দি করতে বাধ্য হয়েছিল। হ্যাঁ পিতা, পারলে না কাউসারি সেই শয়তানকেই শৃঙ্খলিত করেই আমার রাজের দরবারে নিয়ে আসতেই তাকেই আমি আমার শাস্তি দিতাম, যাতে কোনোদিন কল্পনা করতে পারে না। আর ওই শয়তানের শাস্তি দেখেই ওই বিয়াদবি বিয়া ছড়াবে কোনোদিন রাজা কীর্তিসাদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই সাহস না পায়। বলল শয়তান শাহ আলম বেগম সাহেবকে মুক্তি দিয়ে তার হাতে মস্তক তুলে দেবে। না পিতা, আর কি বলেছে? মস্ত থানাতে সে কিছুতেই রাজি নয়। আরো ঘোষণা করেছে যে শাহজাদা কাউসারকে ধরিয়ে দিতে পারবে তাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে। শয়তান শাহ আলম, তোমার একমাত্র শাস্তি হবে মৃত্যু। তুমি যেভাবে শয়তানের শেষে পর্যায়ে দাঁড়িয়ে খাও তার কোনো ক্ষমা নাই। তোমার দেহটাকে আমি শ্রীকাল শকুন দিয়ে ভক্ষণ করাবো, তবে আমার নামে মহারাজ কীর্তিসাদ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি বিদ্যা? আমি ইমামপুরের অধিবাসী, নাম উসমান খা। আর ও হচ্ছে আমার একমাত্র কন্যা মেহের বানু। শয়তানের শাহ আলম বয়ে ইমামপুর ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি মহারাজ। আমি যে আপনার রাজ্যে চলে এসেছি একটু আশ্রয়ের জন্য মহারাজ। এমনি কি ওই ইমামপুর ছেড়ে সবাই চলে আসবে বিদ্যা? শয়তানের শাহ আলমকে শায়েস্তা করার মতো একটি লোক কি ওই ইমামে পড়ে নাই? আর যারা ছিল আজ তারা সবাই ওই শয়তানের শাহ আলমের অনুগত হয়ে গেছে মহারাজ, অনুগত হয়ে গেছে। ইমামপুরের সবাই শয়তানের শাহ আলমের বিরুদ্ধে কেউ মাথা তুলে দাঁড়াচ্ছে না মহারাজ না,
আর সারাদিন উপবাস থাকার পর তাদের ওরা হাড়ি লোকদের মাঝে দুবেলা দুমুঠো অন্য খেতে পারছে না মহারাজ, খেতে পারছে না। আর সুন্দরী মেয়েরা নিজ নিজ গৃহে রাতে নিরাপদে ঘুমাতে পারছে না মহারাজ, ঘুমাতে পারছে না। ইমামপুরের সবাই আজ পশু হয়ে গেছে মহারাজ, পশু হয়ে গেছে। আদের দিন মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করব, প্রজাদের বাঁচার মতো পথ মুক্ত করে দেই মহারাজ, আপনি আমাকে আদেশ দিন। আমি চেষ্টার কোনো ত্রুটি করব না কাউসারি, ক্ষান্ত হও। বলুন মহারাজ, তাহলে কি আমি একটু আশ্রয় পাবো মহারাজ? তাই তো ভাবছি বিদ্যাও। ভাবনার কিছুই নেই মহারাজ, আমি যদি আপনার কাছে আশ্রয় পেয়ে থাকি তাহলে আমার দুটি প্রজারাও যে আপনার কাছে আশ্রয় পাবে মহারাজ, আপনি তাদের সেই ব্যবস্থা করে দিন মহারাজ। যাও বিদ্যাও, তোমাদের ভাবি নবাবে যখন তোমাকে কথা দিয়েছে তখন না বলার সাহস আমার নেই। যাও সোনা চাঁদ, ওদেরকে থাকা খাওয়ার সুযোগ করে দাও গিয়ে। তাই করছি পিতা। যাও, চলুন আপনারা, চল মামে, চলুন। ওগো খোদা, তুমি আমাকে একটু শক্তি দাও খোদা, একটু শক্তি দাও, আমাকে একটু সাহস দাও খোদা, আমি যেন সকল ওই বেঈমানদের হত্যা করি আমার মাকে আমি কারামুক্ত করে আনতে পারি। তুমি আমাকে শক্তি দাও খোদা, শক্তি দাও। আমার কেউ রইল না রে, এই দক্ষিণের দরা দিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দক্ষিণের দরা দিয়া কেউ রইল না রে।
খোদা, ওই বাবা ঠাকুরের কথাই কি তাহলে সত্যি হবে? হ্যাঁ কাউসারি, ব্রাহ্মণের বাক্য কোনোদিন বৃথা যেতে পারে না ভাই। দাদা ভাই, হ্যাঁ ভাই, মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়ে এতটুকু বড় করেছি, লালন পালন করে, এখানে যে পর্যন্ত তোমাকে তোমার এই পিতার বস্ত্র দেই প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জবান আলীর প্রাণে কিছুতেই শান্তি ফিরে আসবে না কাউসার। দাদা ভাই, কেমন করে পারবে দাদা ভাই? কি আছে তোমার? স্বর্ণ অস্ত্র যে তোমার কাছে কিছুই নেই দাদা ভাই, এসব তুমি কোথায় পাবে? পাবো পাবো কাউসারে পাবো। মহারাজ যখন আমাদেরকে আশ্রয় দিয়েছেন তখন সব ব্যবস্থা উনি করে দেবেন। দাদা ভাই, কাউসার, আমি যে আমার মাকে দেখতে যাব দাদা ভাই। কাউসার, আমার মাকে দেখতে আমার যে মনটা ব্যাকুল হয়ে উঠেছে না দাদা ভাই। তাই তো বলছি দাদা ভাই, তুমি আমাকে একবারের জন্য আমার মাকে দেখতে যেতে দাও। কাউসার, তুই কেন বুঝতে পারছিস না ভাই? তোর মাকে দেখতে গেলে শয়তানের শাহ আলম যে মানুষ নয়, তোকে পেলে যে মেরে ফেলবে রে ভাই। তাই তো আমি তোকে মায়ের কাছে যেতে দিতে পারি না। না দাদা ভাই না, আমি যে আমার মায়ের কাছে যাবো দাদা ভাই। তুই কেন বুঝতে পারছিস না রে ভাই? তুই যদি মাকে দেখতে চাস তাহলে যে শয়তানের শাহ আলম তোকে মেরে ফেলে রে, তাহলে যে আমার সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে রে ভাই। তুই ধৈর্য ধর, তুই ধৈর্য ধর, ঠিকই তুই তোকে মাকে দেখতে পাবি। কিছুদিন ধৈর্য ধর। যেতে দাও যে দাও ভাই গো, যেতে দাও আমারে গো দাদা ভাই, Oh
মায়ের কথা তুমি আমাকে একবারে যেতে দাও দাদা ভাই। আমার মায়ের জন্য আমার বুকটা যে কাতর হয়ে আছে দাদা ভাই। রে কাউসার, দাদা ভাই তোর মায়ের জন্য যেমন বুকটা হাহাকার করে, আমার কি হাহাকার করে না রে মানি? দাদা ভাই আমারও তো মন চাই, আমি একবার মাকে দেখতে চাই, কিন্তু পারি না রে ভাই, পারি না। তোকে কেমন করে আমি তোর মায়ের কাছে যেতে দেব? যদি তোর মায়ের কাছে আমি যেতে দেই, তাহলে ওই শয়তানের সাহালম যদি জানতে পারে, তাহলে যে তোকে মেরে ফেলবে মালিক, তোকে মেরে ফেলবে। দাদা ভাই সবুজে একবারের জন্য আমার মাকে দেখার জন্য আমার বুকটা হাহা করছে দাদা ভাই। ঠিক আছে রে মালিক, তুই মায়ের কাছে যাবি, আমি তোর সব ব্যবস্থা করে দেব। আমি তোর পিছনে পিছনে ছুটে যাব, যাতে কোনো বিপদ তোর না হয়। চল মালিক, এখন ঘরে চল। তাই চলো ভাই, তাই চলো। কারাগারে প্রতিটি ইটের গায়ে কার তাজা রক্ত। হরি হরি কে আছিস? এই রক্ত মুছে ফেল। আমি যে এই রক্ত সইতে পারছি না, আমি যে এই রক্ত সইতে পারছি না। হয়তো আমি যেন কার কাতর আর্তনাদ শুনতে পাচ্ছি। রক্ত চাই, আমি ওই পাপীর রক্ত চাই। হে কার কণ্ঠস্বর? ওরে ওরে, কেউ কি তোরা কি কেউ বলতে পারে কার কণ্ঠের স্বর? আমি জানি তোরা জানলেও কেউ বলবি না। তাহলে যে ওই জল্লাদের হাত থেকে তোরা কেউ রেহাই পাবি না, কেউ রেহাই পাবি না। পানি পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। একটু পানি, ওরে কেউ কি নেই?
আমাকে একটু পানি। কে ওখানে কথা বলছে? তাহলে কি আমার গর্ভধারিণী মা? মা, আমি তোর মা? ওরে ওরে বল, আমাকে আমাকে আবার তুই মা বলে ডাক। জানিস আজ কতদিন হয় আমি 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 ওই মা ডাক শুনিনি রে। বলো বলো, তুমি কি সেই নবাব ফিরোজ শাহর সহধর্মিনী? তুই তুই কে বাচ্চা? তুই তুই আমাকে মা বলে ডাকলি? আমি যে নবাবের পুত্র কাউসার। কাউসার? হ্যাঁ, আমার আমার হলো আমার আমার সেই হারিয়ে যাওয়া। তুই কি সেই কাউসার? যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে আয় না বাবা, আয় আয় একটিবার এই মায়ের বুকে এসে এই মায়ের বুকটা শীতল করে দে। আয় আয় বাবা, আয় মাগো। কাউসার, মা, ওরে কাউসার, মা, তুই মা, জানিস তোকে দেখার জন্য আমার এই মনটা কতই না ছটফট করেছে রে। মা, কিন্তু তোকে আমি দেখতে পাইনি। আজ আজ আমার কাউসারকে আমি দেখতে পেলাম। হ্যাঁ মা, কিন্তু কিন্তু তুই এখানে কেমন করে এলি? ওই ওই শয়তান শাহ আলম জানতে পারলে তোকে যে মেরে ফেলবে বাবা। তুই শীঘ্রই এখান থেকে পালিয়ে যা। না মা, না, পালিয়ে যা, পালিয়ে আমি যা। তোমাকে রেখে আমি কোথাও যাব না মা। যদি যেতে হয় তোমাকে আমার সাথে যেতে হবে মা। পারবি না বাবা, তুই পারবি না। এই কারাগার হতে তুই আমাকে নিয়ে যেতে পারবি না। শোন, আমাকে মুক্ত করতে হলে তোকে যে আরো শক্তি অর্জন করতে হবে মা। নইলে তুই কিছুতে ওই শয়তানদের সাথে তুই পারবি না বাবা। যা বাবা, যা। তুই এখান থেকে শীঘ্রই পালিয়ে যা। যদি তুই ধরা পড়ে যাস তাহলে তাহলে মা হয়ে আমি সন্তানের মা, আমি সন্তানের মৃত্যু দেখতে পাবো না। মাগো, আমি যে সহ্য করতে পারছি না মা। আমার এই জীবন যন্ত্রণা আছে, আমি আর সহ্য করতে পারছি না। নবাব পুত্র হয়ে
আজ আমি এই জ্বালা যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না মা। ওরে সইতে যে তোকে হবে বাবা, যে পর্যন্ত তুই প্রতিশোধ না নিতে পারবি সেই পর্যন্ত তোকে যে সইতে হবে। কে কে কারাকক্ষে কথা বলছে? ওই যে দেখ, শয়তানটা হয়তো এই কারাকক্ষে আসছে। তুই পালিয়ে যা বাবা। না না মা, আমি তোমাকে রেখে আমি কোথাও যাব না মা। ওরে তুই পালিয়ে যা। আমি তোমাকে রেখে কোথাও যাব না। না না না, তুই এখানে থাকতে পারবি না। তুই এখানে যদি থাকিস তাহলে ওই শয়তানটা তোকে মেরে ফেলবে। যাব না, যা তোমাকে রাখিয়া গো
ওরে কাউচা, মা তুই এখানে থাকিস না বাবা, ওগো তুই মা শিগগিরই চলে যা। আমি তোমাকে চলে নিয়ে যা। কেমন করে যাব মা? তুই চলে যা বাবা। ওরে আমার কি তোকে দেখে মায়া হচ্ছে না? আমার কি মন চাইছে না এতদিন পর আমার বুকের মালিককে আমি দেখে আমি আমি এই আমি তোকে আমার কাছে রাখি। মা আমার কি মনে হচ্ছে না? কিন্তু কিছু যে করার নেই বাবা। এখন যদি তুই এখানে থাকিস তাহলে ওই শয়তানেরা আমার মতো তোকেও কারাগারে বন্দি করে রাখতে হবে, তোকেও কারাগারে বন্দি করে রাখবে। তাই তো তুই এখানে আর এক মুহূর্ত দেরি করবি না। তুই যদি তোর মাকে ভালোবাসিস, তোর পিতাকে যদি ভালোবাসিস, তাহলে হচ্ছে তোর মায়ের আদেশ। যা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যা। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি মা। তবে মা শেষবারের মতো আমি তোমার কাছে শেষ বিদায়টা নিয়ে যাই মা। তুমি মানা করো না মা। বিদায়ের কালে রেখে যাইবা গো ব্যথা ভরা কি বিদায়ের কালে
রে